শুরু করছি ছক ভাঙা ছটা। এসএসকেএম এ এত সিসি ক্যামেরা, কোথায় মনিটরিং? এবার প্রশ্ন তুললেন খোদ মুখ্যমন্ত্রী। বললেন নিরাপত্তারক্ষী নিয়োগের আগে নজর দিক সংস্থাগুলো। এসএসকেএম থেকে উলুবেড়িয়া হাসপাতাল, মোহাম্মদ বাজার স্বাস্থ্য কেন্দ্র, পরপর ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা। কি হলো আজকের বৈঠকে? নিরাপত্তা নিয়ে আর কি পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী? রাখবো আপনাদের সামনে। পাশাপাশি আলোচনায় উঠে আসবে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় যেভাবে গড়িয়া, টালিগঞ্জ, সোনারপুরে দিকে দিকে আক্রান্ত হচ্ছেন প্রতিবেদীরা। কেন এত ভয়হীন মনোভাব, কেন এত উদ্ধত্ত? এই নিয়ে আলোচনায় আসার আগে আজকের আলোচনার বিষয় দেখে নেব এক নজর। পরপর সরকারি হাসপাতালে নারী নির্যাতনের অভিযোগ। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে পরামর্শ দিলেন। নবান্নে যে উচ্চ পর্যায়ের বৈঠক ছিল সেই বৈঠকে, নবান্নের বৈঠকে নজরদারি থেকে এজেন্সি নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তৃণমূল মানেই ধর্ষকদের পার্টি, আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কুণাল ঘোষ বলছেন ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলিতে কি চলছে? এভাবেই পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। কালী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় শব্দবাজির প্রতিবাদ করলেই জুটল মার, রীতিমতো হুমকি দেওয়া হলো, অশালীন আচরণ করা হলো, এমনটাই অভিযোগ। টালিগঞ্জ থেকে সোনারপুর একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগও সামনে এসেছে। কিন্তু শুরুতেই যে খবরে নজর রাখবো, একের পর এক সরকারি হাসপাতালে নারী নির্যাতনের অভিযোগ। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আগেও অভিযুক্ত সাসপেন্ড, তাহলে কিভাবে ফের অন্য হাসপাতালে বহাল? ঠিক এই প্রশ্নটাই তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরামর্শ দিয়েছেন কিভাবে এজেন্সির ওপর নজরদারিটা প্রয়োজন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি ঝিলম করঞ্জাই এবং সন্দীপ সরকার। প্রথমেই সন্দীপ। দেখো, আজকের এই যে নবান্নের বৈঠক, নিরাপত্তা সংক্রান্ত বৈঠক, সেই বৈঠকে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে কেন বারবার এ ধরনের অভিযোগ উঠছে? স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ উঠছে নানান, পুলিশ দপ্তরের বিরুদ্ধে অভিযোগ উঠছে নানান। এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীকে কিছুটা ক্ষুব্ধ শোনায়, এমনটাই কিন্তু চিকিৎসক মহল সূত্রে খবর। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিরাপত্তার বিষয়টা জোর দিতে বলা হয়েছে। সেফটি সিকিউরিটিতে খামতি যাতে না থাকে, সিসিটিভি রয়েছে কিন্তু তার নজরদারিতে যাতে খামতি না থাকে। বেসরকারি সংস্থার কর্মীরা যারা সরকারি হাসপাতালে নানান কাজে আসেন, তাদের পরিচয় সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে এই নিরাপত্তার কড়াকড়ির মাঝে পড়ে যাতে সরকারি হাসপাতালে যে ডেভেলপমেন্টের কাজ চলছে তাতে যাতে তার সঙ্গে যুক্ত কর্মীদের যাতে হয়রানি হতে না হয়, এই বিষয়টাও নজর দিতে বলা হয়েছে। এখন আজকের এই বৈঠকে একদম নির্দিষ্টভাবে কিন্তু মুখ্যমন্ত্রী এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আনঅথরাইজড লোকজন সরকারি হাসপাতালের ভেতরে কিভাবে ঢুকে পড়ছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে স্বাভাবিকভাবেই যে বিষয়টা উঠে আসছে এই প্রসঙ্গে বলতে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এই অমিত মল্লিক যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এসএসকেএম এর নাবালিকাকে যৌন নিগ্রহের, তার প্রসঙ্গে বলতে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়টা তুলেছেন সামনে যে সাসপেন্ড হয়ে যাওয়া একজন কিভাবে আবারও কাজে ঢুকলো। এক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চুক্তিভিত্তিক সাফাই কর্মী হিসেবে কর্মরত ছিলেন করোনাকালে এই অমিত মল্লিক। সে সময়ে এক মহিলা সহকর্মীর সঙ্গে অশালীন আচরণের জন্য তাকে সাসপেন্ড করা হয়। তারপরে তিনি সেই জায়গা থেকে কাজ চলে যাওয়ার পর তিনি নিরাপত্তা রক্ষী হিসাবে আরেক বেসরকারি এজেন্সিতে নাম লেখান এবং তার পোস্টিং হয় কলকাতা পুলিশ হাসপাতালে এবং সেই নিরাপত্তা এজেন্সির কর্মী হিসাবেই পরবর্তীতে তিনি চলতি বছরের মার্চ মাসে এনআরএসে কাজে যোগ দেন। এখন এখানেই উঠছে প্রশ্ন যে যাকে অশালীন সহকর্মীর সঙ্গে অশালীন আচরণের জন্য যার চাকরি গিয়েছিল তাকে কিভাবে নিরাপত্তা রক্ষী হিসাবে নিয়োগ করে আবারও আরেক সরকারি হাসপাতালে পাঠানো হলো। এবং সন্দীপ, এখানেই তো প্রশ্নটা আমরা প্রথম থেকে তুলে আসছি যে এই এজেন্সিগুলোর ওপর নজরদারি হয় না কেন? কিভাবে রিক্রুটমেন্ট হয় এদের? এই যে একের পর এক অভিযোগ তাদের ওপর ছিল, তারপরেও তারা আবার সরকারি হাসপাতালে চাকরি করার সুযোগ পায় কি করে? অবশ্যই এই নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছে। ঝিলম, দেখো, মুখ্যমন্ত্রী বলছেন যে দুটো উল্লেখযোগ্য এবং খুব গুরুত্বপূর্ণ দপ্তর, পুলিশ অর্থাৎ স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনিক দপ্তর, সেই পুলিশ আর হাসপাতাল নিয়ে কেন বারবার প্রশ্ন উঠবে? মুখ্যমন্ত্রী আর কি বললেন এ বিষয়ে?
যেটা জানা যাচ্ছে যে বৈঠকে তিনি একদিকে যেমন এই যে নজরদারির পরিকাঠামো থাকা সত্ত্বেও তৎপরতা এবং নজরদারি সঠিকভাবে না হওয়ার ফলে যারা দুষ্কৃতী তারা পালিয়ে যাচ্ছে এই বিষয়টার ওপর জোর দেন। এবং অন্যদিকে আরও একটি বিষয় যেটা হচ্ছে যে যারা বিভিন্ন বেসরকারি নিরাপত্তা সংস্থা রয়েছে তাদের যে কর্মী তাদের ব্যাকগ্রাউন্ড চেক ঠিকঠাক না হলে তাদের কোনো অনিয়মের জন্যে তার দায়ভার রাজ্য সরকারের ওপর এলে সেইটার যে ফল সেইটার বিষয়ে সজাগ করে সতর্ক করেন। এবং এর পাশাপাশি এই যে পুলিশ এবং স্বাস্থ্য এই পুরো বিষয়টা সমন্বয় যেখানে যেখানে আসছে সেই বিষয়টা যাতে আরও সজাগ হওয়া যায়, এই যে সমস্যা সেই সমস্যা যাতে না হয় সেই বিষয়ে তিনি সজাগ হতে বলেন। হাসপাতালগুলোতে বহিরাগত যারা আসছে বা যারা কর্মী আছে তারা ঠিকঠাক আছেন কিনা, তাদের আইডেন্টিটি কার্ড ঠিক আছে কিনা, যারা রোগীর পরিজন আছে তাদেরকে সজাগ করা, তারা যাতে এই দুষ্কৃতীদের খপ্পরে না পড়েন, তাদেরকে নিয়মিত ইনডোরে সেন্সিটাইজ করা, আউটডোরে সেন্সিটাইজ করা এবং এই যে সিকিউরিটির যে অ্যাপ্রেজাল তার যে ড্রিল, হাসপাতালের যারা আউটপোস্টে পুলিশ আছে, বেসরকারি নিরাপত্তার যারা ইনচার্জ আছে, হাসপাতালের ভাইস প্রিন্সিপাল, ডেপুটি সুপার নন মেডিকেল, ডেপুটি সুপার মেডিকেল, তারা সবাই যদি এই বিষয়ে নিয়মিত বৈঠক করেন, সমন্বয় করেন যাতে এই বিষয়গুলো নজরে রাখে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী সজাগ এবং সতর্ক করেছে। একেবারে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ তোমাদের দুজনকে। আমি এখানেই ভাস্করদার কাছে আসবো। ভাস্করদা, একজন অভিযুক্ত অমিত মল্লিক, সে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে যখন কাজ করছিল তার সহকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে, তারপরে সে আবার এনআরএস হাসপাতালে কাজ করার সুযোগ পায় কি করে বলতে পারেন? এই যে ভেরিফিকেশন, এই যে নজরদারি, এটা করবে কে? এটা সম্পূর্ণভাবে এজেন্সির গাফিলতি। কারণ কি, এটা এজেন্সিগুলো তাদের মানে তারা এমপ্লয়ার হচ্ছে এজেন্সিগুলো, তারা লোক অ্যাপয়েন্ট করে এবং তাদেরকেই লোক অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে আরও সজাগ থাকা উচিত ছিল এটা সেই এজেন্সিগুলোর ওপরে। এবং আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশিকা দিয়েছে সেখানে এই সিকিউরিটি সুপারভাইজারদেরকে আরও তৎপর থাকতে বলেছে, নিরাপত্তা রক্ষাদের রোজ প্রতিদিনের তালিকা তৈরি করা থেকে আরম্ভ করে তাদের যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এগুলো রাখতে বলেছেন। আপনি জানবেন যে পশ্চিমবঙ্গে বহু সংখ্যক যারা এই নিরাপত্তা রক্ষী সংস্থা আছেন তারা অনলাইনে তারা টেন্ডারের মাধ্যমে তারা কাজ পান, কিন্তু তারা কাদেরকে অ্যাপয়েন্ট করছেন সে ব্যাপারে কিন্তু রাজ্য সরকারের কিছু নির্দেশাবলী থাকতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ তাদের বিষয় এবং তাদেরই গাফিলতি। এটা তো বলাই যায় যে তাদের গাফিলতি, এবং আগামী দিনে নির্দেশিকা থাকার পরে এই গাফিলতিটা থাকবে না, এটা আমরা আশা করতে পারি। আচ্ছা, আশা করতে পারেন। পাঁশকুড়াতে যে সংস্থা দায়িত্বে ছিল রিলায়েবল, যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো, সেই ঘটনায় যে অভিযুক্ত আপনার নিশ্চয়ই মনে থাকবে সেই সংস্থা আবার উলুবেড়িয়া হাসপাতালেরও ফ্যাসিলিটির দায়িত্বে ছিল, তাহলে সেটা নজরদারি হবে না? আপনি বলছেন টেন্ডারে অংশ, বেশ আমি মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তাহলে নজরদারিটা যদি না থাকে তাহলে এরকম ডাক্তার সেজে ঢুকে যাবে, নাবালিকাকে যৌন নির্যাতন করবে, এই অভিযোগ উঠবে, একের পর এক ঘটনা ঘটে যাবে। ব্যক্তি যারা আছেন অ্যাপয়েন্টেড তাদের উপর নজরদারি হওয়া উচিত, একথা সত্যি, কিন্তু সেই সংস্থার বিরুদ্ধে অভিযোগের থেকে সেই ব্যক্তিকে সুপারভিশন করা, ভালো করে ঠিক মতো দেখে নিয়ে তারপরে অ্যাপয়েন্ট করার কথা ছিল, সেটার গাফিলতি হয়েছে, সেটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তার মানে পুরোটাই নিজের নিরাপত্তা নিজেকেই দেখতে হবে, তার দায় সরকারের নয়, তার দায় আর কারোর নয়। না, নিশ্চয়ই আছে, তার দায় আছে, কিন্তু এটা এজেন্সির বিষয়। সুপার স্পেশালিটি হাসপাতাল, তার যদি নিরাপত্তা বেআব্রু অবস্থা হয় তাহলে অন্য জায়গার নিরাপত্তার হাল কি হবে? বীরভূমে আমরা দেখতে পেয়েছি নার্সকে হামলা করে তার মাথায় 22টা স্টিচ পড়েছে। ভাস্করদা, আপনি বলছেন এর দায় নিতে হবে না? কেয়া, বিষয়টা হলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চমৎকার একটা অশ্রুসজল যাত্রাপালা সংগঠিত করলেন। কেন বলছে অশ্রুসজল যাত্রাপালা? যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বাস্থ্যমন্ত্রী, উনি আজকে বলছে না এর দোষ পুলিশের দোষ, নিরাপত্তা ব্যবস্থার দোষ, কোম্পানিগুলোর দোষ। বলছি আপনার স্বাস্থ্য দপ্তর তাহলে কি করছে? ভ্যারেন্টা ভাজছে। আর আমাদের রাজ্যে প্রতিনিয়ত আমাদের রাজ্যের মহিলাগুলো বা বাচ্চাগুলো তাদের নিগৃহীত হতে হচ্ছে, কোথাও ধর্ষিত হচ্ছে। আইকিউ সিটির সময় কি বলেছিলেন? প্রাইভেট হাসপাতাল। আমরা কি দেখলাম? এটা তো মধ্যপ্রদেশ, দেখুন কি অবস্থা করেছেন মধ্যপ্রদেশ। আমাদের রাজ্যে দেখছেন, ওনাকে কি থামাবেন? আমি ওনাকে আটকাই না, একটু কেয়াকে বলতে দিন। অবশ্যই আমরা সেটা আলোচনা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম আইকিউ সিটির সময় উনি বলেন প্রাইভেট হাসপাতাল। এই এসএসকেএম হচ্ছে কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঢিল চড়া দূরত্বে। সেইখানে অমিত মল্লিক রিপিট অফেন্ডার, সেই হাসপাতালের নয়, ডাক্তারি অ্যাপ্রন পরে বাচ্চাটাকে সবার সামনে জেন্টস ওয়াশরুমে নিয়ে যাচ্ছে। কোথায় প্রহরা,
কোথায় নিরাপত্তা ব্যবস্থা? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন বাড়ির থেকে বাইরে বেরোবে না, বাচ্চারা তো রাস্তায় ছিল না, শুধু হাসপাতালের নিরাপত্তা এরপর তো বাড়িতে ঢুকে আসবে এই দর্শকগুলো। এইবার একটা কথা বলি, এইটা একটা প্রথম ঘটনা তো নয়। আমরা দেখছি অভার সময় কে? সঞ্জয় রায়। যদি একমাত্র সঞ্জয় রায় হয়েও থাকে, সে কে? কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। আমরা কি দেখলাম শেখ বাবুলাল উলুবেড়িয়া হাসপাতালে, সে কে? সে হোমগার্ড, পার্ট টাইম হোমগার্ড, ফুল টাইম তৃণমূল, সেটা আলাদা কথা। আমরা জাহির আব্বাস খান, পাঁশকুড়া মেডিকেল কলেজ, সে ওই ফ্যাসিলিটি যেটা বললেন কোম্পানি পাল্টেছে, কিন্তু জাহির আব্বাস খান পাল্টায়নি, এবং সে রীতিমতন সন্দেশখালী মডেলে পিঠে বানানোর সে এখানে সরঞ্জাম ব্যবস্থা করে দিনের পর দিন ধর্ষণের হুমকি দিয়েছে, ধর্ষণ করেছে, এমনটাই অভিযোগ। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন না কেন, নারী নিরাপত্তা, এই হাসপাতালের উদাহরণ দেবেন না, ওই হাসপাতালের উদাহরণ দেবেন। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, আরজিকর থেকে পরপর ঘটে চলা একের পর এক ঘটনা আমাদের দেখতে হচ্ছে। ভাস্কর দা এখনো বলে যাচ্ছেন যে আরজিকরের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। চিকিৎসকরা কি বলছেন দেখুন। যে শুধু সিসিটিভি দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান, অর্থাৎ মেয়েদের উপর যে নির্যাতন চলছে মেডিকেল কলেজগুলো, হাসপাতালগুলোতে, তা দূর করা যাবে না। কারণ হচ্ছে সর্ষের মধ্যেই ভূত। যে কর্মীরা বেসরকারি বিভিন্ন ঠিকা সংস্থার কর্মীদেরকে নিয়োগ করা হচ্ছে, তাদের ক্রেডিবিলিটি কোথায়? এবং তারা প্রত্যেকে দেখা যাবে শাসক দলের কোনো না কোনো ছত্রছায়ার মধ্যে রয়েছেন, এবং এরা বিভিন্ন সময়ে থ্রেড কালচারের সঙ্গে যুক্ত, দালালির সঙ্গে যুক্ত, এবং এদেরকে কোনো কিছু বলবার সাহস কেউ রাখে না, এমনকি হসপিটালের সুপার প্রিন্সিপালও রাখেন না। তাহলে কেন? এই জায়গাটাকে যদি মুখ্যমন্ত্রী অ্যাড্রেস না করেন, শুধু সিসিটিভির দোহাই দিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে না। ফলে আমরা মনে করি হাসপাতালের মধ্যে বেসরকারি সংস্থার ঠিকাকর্মী দিয়ে চালানো যাবে না, এবং কেউ যদি এই ধরনের অপরাধ করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একেবারে এই প্রশ্ন তো আমরা প্রথম থেকে তুলে আসছিলাম যে নিরাপত্তায় কড়াকড়ি, নজরদারিটা কোথায়? আমি এখানেই সলিলদা বলবো, সলিলদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম যে প্রশ্নটা তুলেছেন সঠিক প্রশ্ন, কিন্তু প্রশ্নটা হচ্ছে এজেন্সি বলুন, হোমগার্ড বলুন, সিভিক ভলেন্টিয়ার বলুন, নিরাপত্তা রক্ষী বলুন, কোথাও কোনো নজরদারি নেই, যে কারণে এরা ফাঁক ফোকর গুলো ঢুকে যাচ্ছে আর একের পর এক অপরাধ ঘটিয়ে যাচ্ছে। দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী আজ যেটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা বলছে স্বাস্থ্য আর পুলিশের নামে কেন এত অভিযোগ। এই দুটোরই কিন্তু দায়িত্বে উনিই রয়েছেন। তুমি যদি দেখো, তুমি আরজিকরের ঘটনা দেখো, সিভিক ভলেন্টিয়ার, এই সিভিক ভলেন্টিয়ার গত ১.৫ দশকে ১,৬০,০০০ রিক্রুট হয়েছে, সবই চুক্তিভিত্তিক। এদের কিন্তু কোনো পুলিশ ভেরিফিকেশান হয় না, এদের কোনো মেন্টাল এবিলিটি টেস্ট নেই, কোনো কিছু নেই। তুমি যদি দেখো ফায়ার সার্ভিসে দেখো ১০,০০০ রিক্রুট হয়েছে। তুমি ইরিগেশনে, যেটা রাজীব ব্যানার্জিকে বলেছো, যেটা নিয়ে দুর্নীতি হয়েছিল, জলসাথী ১০,০০০ হয়েছে। সরকারি অফিসে ২৫,০০০ গত ১.৫ দশক ধরে। তুমি দেখো চুক্তিভিত্তিক যদি এই তোমার জাহির আব্বাস, যে পাঁশকুড়ার যে ঘটনা ঘটিয়েছে, তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা গেল যে আজ থেকে ১০ বছর আগে সে একটা নাবালিকাকে রেপ করেছিল, সে কেস পেন্ডিং রয়েছে, এখনো কেস পেন্ডিং রয়েছে। সে কিন্তু তার বর্তমান জায়গা, তার কোম্পানি চলে গেছে, সে অন্য কোম্পানি, কিন্তু তার পরিবর্তন হয়নি। এগুলো কে করবে? আর যেগুলো আজকে যে মিটিংটা করা হয়েছে, আমার কাছে এটা কিন্তু অত্যন্ত অবাস্তব ব্যাপার, এটা সম্ভব নয়। SSKM হসপিটাল, ক্যালকাটা মেডিকেল কলেজ, আরজিকর, ন্যাশনাল মেডিকেল কলেজ, এত মানুষ, এত ভিড়, দালাল চক্র, চারিদিকে দালাল চক্র, দুর্নীতি, লুট, তার মধ্যে এই তোমার ইম্পারসোনেশন, এই যে আমি ডাক্তার, টুপি পরে নিল, কে দেখবে, কে কোথায় যাচ্ছে, এতক্ষণ যে আলোচনা হচ্ছে না, একটু বোধহয় টেকনিক্যালি কোথাও গন্ডগোল হচ্ছে যে এই যাদের বিরুদ্ধে অভিযোগগুলো উঠছে তাদের কর্মক্ষেত্রে তাদের চেহারাটা কি এবং তারা কি করে নিয়োগ হয়, এই আলোচনাটা পরিষ্কার হওয়া দরকার। প্রথম কথা হচ্ছে যে আজকে রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি, এক। ২ নম্বর কথা হচ্ছে এই দীর্ঘ ১১ থেকে ২৫ এই সময়কালে রাজ্যে স্থায়ী যে নিয়োগ, কর্মচারীদের নিয়োগ, সেটা বন্ধ হয়ে গেছে এবং অস্থায়ী নিয়োগ, চুক্তিভিত্তিক নিয়োগ বৃদ্ধি পেয়েছে, এবং এর মধ্যেই কিন্তু রাজনীতির, দুর্নীতি এবং অর্থনীতি মিলেমিশে একাকার, এবং সেগুলোই কিন্তু এই সমস্ত ঘটনাকে ঘটাচ্ছে। কি করে? স্পষ্টভাবে বলি, ভাস্কর ঠিকই বলছিল যে এগুলো টেন্ডার প্রসেসের মাধ্যমে এজেন্সি কাজ পায়, একদম ঠিক। এবং টেন্ডার হওয়ার পর এক্সপোলে কোনো কোম্পানি কাজ পাওয়ার পর
তার হাতে যে ছেলে মেয়েগুলো হাউসকিপিংয়ের কাজ করবে বা সিকিউরিটি এজেন্সির কাজ করবে, এই যে অস্থায়ী চুক্তিভিত্তিক এই যে নিয়োগ একদম ঠিক সরকারের প্রত্যক্ষ নয়, কিন্তু এরা কারা? এরা হচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক আবহের মধ্যে স্বাভাবিকভাবেই শাসন ব্যবস্থায় যে থাকে তার যে আবহ থাকে, তাকে কেন্দ্র করে যে রাজনৈতিক আবহ থাকে, তাকে কেন্দ্র করে যে রাজনৈতিক ইকোসিস্টেম থাকে, তার মধ্যে থেকে কিন্তু তারা লালন পালন হয় এবং সেখানে কিন্তু সমস্ত স্পর্ধার বাইরের যে ভারসাম্য ঔদ্ধত্য এগুলো তৈরি হয়। আজকে সেটা আর্যিকর হতে পারে, সারা রাজ্যে দুর্ভাগ্যজনকভাবে প্রায় প্রতিদিন প্রতিটি জেলায় হতে পারে। যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে কিন্তু আসলে একটা স্পর্ধা কাজ করছে। একটা হাউসকিপিং বা সিকিউরিটি যে পার্সোনাল সে চুক্তিভিত্তিক, তার তো টেনশনে থাকার কথা, তার প্রতি মুহূর্তে টেনশনে থাকবার কথা, কিন্তু তার টেনশন নেই, কারণ সে আসলে কোনো একটা শক্তপোক্ত রাজনৈতিক আবহে রয়েছে, সেটাই তার শক্তি এবং তার যে স্পর্ধা আস্ফালন তার মধ্যে থেকে আপনি বলছেন রাজনৈতিক প্রশ্নই এদের এত বাড়বাড়ন্ত। ভাস্করদার কাছে আসবো, তার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন। তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি, ধর্ষকদের পার্টি, বিরাট লম্বা তালিকা, বলতে গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে 1 ঘন্টা বেশি সময় চলে যাবে। পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া, কোথায় ঘটেনি বলুন? ভাস্করদা দেখুন, যাদের কথা বলা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সলিলদা বললেন যে সিভিক ভলেন্টিয়ার কিন্তু পুলিশ নয়, তাদের সঙ্গে পুলিশকে যুক্ত করে দেবেন না। এই দ্বিতীয় কথা, এই যে নিরাপত্তা রক্ষীরা যারা রয়েছেন তাদের মধ্যে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ নিয়ে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তুলেছিলেন, তারপরও ছবিটা বদল হয়েছে বলে আমাদের জানা নেই। সিভিক ভলেন্টিয়ার একাধিক দৌরাত্ম্য আমরা দেখে গেছি। বললেন সেজন্যই বললাম পুলিশ বলে, পুলিশের কথা বলতে গিয়ে সিভিক ভলেন্টিয়ার আপনি বলছেন পুলিশ নয়, তাদের দৌরাত্ম্যে পুলিশই কলঙ্কিত হয়েছে। না সেটা হয়েছে। আচ্ছা এবারে বলছি, এই যে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো দেখা যায়, আপনি দেখবেন যে এরা মানে চুক্তিভিত্তিক হোক আর না হোক, তাহলে যারা চুক্তিভিত্তিক নয় তাদের বিরুদ্ধেও তো অনেক সময় অভিযোগ থাকে। তার জন্য তো সরকার আইন করেছে, পস যে আইনটা কর্মক্ষেত্রে কোনো রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ইত্যাদিগুলো করেছে। আমি বলতে চাইছি যে এদের ক্ষেত্রে সরাসরি না সরাসরি ভাবে আপনি প্রশাসনকে কিভাবে দায়ী করতে পারেন? আপনি কাউকে নিযুক্ত করলেন, তার কর্মচারীরা কর্মক্ষেত্রে কিছু করলে সেটা তো দায়টা থেকে যায়, কিন্তু সেই দায়টা প্রাথমিকভাবে থেকে যায়। কিন্তু সেই কারণেই তো রাজ্যে আইন শৃঙ্খলা, সেই কারণেই তো রাজ্যে একটা সরকার রয়েছে, সুতরাং দায় তো নিতে হবে। সরকার পুলিশ প্রশাসন না না সরকার পুলিশ প্রশাসন। এক সেকেন্ড ভাস্করদা, আপনাকে আমি বিরত করছি। আমি বুঝতে পারলাম না যে কারণে আপনার কাছে প্রশ্ন ছিল আমার, যে আপনি কাকে গার্ড দিচ্ছেন আর কাকে দায়ী করছেন। কারণ এখানে একটা রাজ্যে সরকার রয়েছে, যেখানে একটা রাজ্যে পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, দায়িত্ব নিতে হবে। যেমন মহারাষ্ট্রে যখন পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আত্মঘাতী হন চিকিৎসক, এবং মধ্যপ্রদেশে যখন 2 অস্ট্রেলিয়ান মহিলার ক্রিকেটারকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে, তখন 2 বিজেপি শাসিত রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠে, তার দায় কে নিতে হবে। তেমন ভাবে এই রাজ্যে কিছু ঘটনা ঘটলে অবশ্যই শাসক দলকে নিতে হবে। বলছেন যে চুক্তিভিত্তিক হলেই এটা হবে, এটা নয়, এই কথাই বলতে চাইছিলাম। চুক্তিভিত্তিক না হলে এই রাজ্যে এই একটা এখন ভাবতে পারবেন না পাপি, একজন নারী হিসেবে বলছে, আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কথা বলি, আরজিকরটা একটা মডেল হয়ে গেছে। কিছু হলেই বলে আরজিকর করে দেব। আমি আপনাকে বলছি আরজিকর, কারণ শেখ বাবুলাল শোনেননি কি বলেছে? ভাবতে পারছেন, বলছেন যৌনাঙ্গে করে দেবে বিভিন্ন সময় বিভিন্ন তৃণমূল নেতা মেয়েকে ধমকি দিচ্ছে। ভাষণে কেন ভুলে যাচ্ছেন একদম কে যে কথা বলছেন? অবশ্যই একের পর এক অভিযোগ সামনে আসছে। আরজিকর কাণ্ডের পরও এসএসকেএম বলুন, বীরভূম বলুন, উলুবেড়িয়া বলুন, একের পর এক হাসপাতালে নারী নিরাপত্তার ছবিটার যে এতটুকু বদল হয়নি জানিয়ে আমরা আলোচনায় ছিলাম, যে দৌরাত্ম্যের কথা আমরা বলছিলাম। এবার দেখুন শব্দবাজির প্রতিবাদ করায় দিকে দিকে কিভাবে আক্রান্ত হলো প্রতিবেদীরা। তাই নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে